তাহলে তারেক রহমান তো মুক্তিযোদ্ধার সন্তান। আপনারা যতই চিৎকার করেন না কেন, তারেক যতই অযোগ্য হোক না কেন বা মেধাহীন হোক না কেন, আপনারা যাই বলেন না কেন, সে তো মুক্তিযোদ্ধার সন্তান। তো তাকে প্রধানমন্ত্রীর দায়িত্বটা দিয়ে দেন। কারণ শেখ হাসিনা তো মুক্তিযোদ্ধার সন্তান না। ওনার বাবা শেখ মুজিবুর রহমান উনি রাজনীতিবিদ ছিলেন, রাজনীতি নেতা ছিলেন। অনেক রাজনীতি নেতা তখন ছিল যারা আওয়ামী লীগ করতো কিন্তু পাকিস্তান পালিয়ে গিয়েছিল, পাকিস্তানের পক্ষে ছিল। তাহলে শেখ মুজিবুর রহমান তো এন্ড অফ দ্য ডে মুক্তিযোদ্ধা নন, যত কথাই বলেন। তাহলে শেখ হাসিনা জাতির সবচেয়ে ইম্পর্টেন্ট যে পজিশন কুক্ষিগত করে রেখেছেন। তাহলে উনি বিসমিল্লাহ করুন, ওনার পরটা উনি তারেক রহমানকে ছেড়ে দিক। 1972 থেকে 1976 পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার তারা আসলে এই কোটা সিস্টেম রেখেছিল। মূলত 80% কোটা, 20% ছিল তারা মেরিট বা তাদের মেধাভিত্তিক। সেটা 1976 সালে এসে সেটাকে 40% মেধাভিত্তিক করে। তারপর 1985 সালে এসে এরশাদ সরকার সে তখন এটাকে 45% মেধাভিত্তিক করে। সুতরাং শেখ হাসিনা তো বটেই, এই আওয়ামী লীগের ইতিহাস প্রমাণ করে যে তারা কোটার পক্ষে। কারণ কোটাকে এবং মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধা এই সকল টার্ম ব্যবহার করে তারা আসলে রাজনীতি করে এবং এই অজুহাত ব্যবহার করে তারা আওয়ামী লীগের নেতা কর্মী এবং তাদের ফ্যামিলিদেরকে ঢোকায় সরকারি বিভিন্ন পোস্টে। এটা এই কোটা ব্যবহার করে হয়েছে। তাহলে তারা এই সমর্থন ছেড়ে দিবে? কারণ তারা জানে 96-তে তারা খালেদা জিয়ার পতন দেখেছে। খালেদা জিয়ার পতনের মেইন কারণ ছিল তার সাথে সরকারি কর্মকর্তারা ব্যুরোক্র্যাটসরা বিট্রে করেছিল। তাই ব্যুরোক্র্যাটদের শক্তি সরকার দেখেছিল। তখন বাংলাদেশে যে কোনো প্রোটেস্টকে থামিয়ে দিতে হলে সরকারের পক্ষে পুলিশ প্রশাসন থাকতে হবে, সরকারের পক্ষে অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে। তাহলে আন্দোলন করে কোনো একটা ফয়দা পাওয়া যাবে না। 1972 সালে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল, যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের কারণে যারা মুক্তিযুদ্ধ করেছে, যাদের মুক্তিযুদ্ধের ভিকটিম হয়েছে, ডিসেবল হয়েছে ইত্যাদি, তারা এবং তাদের পরিবার অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে এবং এখন পর্যন্ত করে আসছে। তো সেখানে তো 50 বছরে কয়েক জেনারেশন তৈরি হয়ে গেছে যারা এই অ্যাডভান্টেজ নিয়ে অন্যান্যদের থেকে এগিয়ে গেছে। এবং এই অ্যাডভান্টেজ দেওয়ার কারণে যেই গোষ্ঠীটা পিছিয়ে গেছে তাদের বরঞ্চ ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আসলে আইনানুগ পদক্ষেপের পাশাপাশি প্রোটেস্ট করতে হবে। অসংখ্য আওয়ামী লীগ কর্মী বা আওয়ামী লীগ সমর্থক বা ভুয়া আওয়ামী লীগ তারা এই মুক্তিযোদ্ধা ইস্যুটাকে ব্যবহার করে ফলস মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে লক্ষ লক্ষ মানুষ, অনেক সাধারণ মেধা সম্পন্ন জেনারেশনকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। কোটার পক্ষে আইনটি বাদ দিলে আসলে যারা ডিসঅ্যাডভান্টেজড তাদের কোনো ক্ষতি হবে না। এটা বোঝাতে হলে কি করতে হবে? যারা ভিকটিম, কোটা করার কারণে যারা ভিকটিম হয়েছে তাদেরকে দিয়ে আইনানুগ পদক্ষেপ নিতে হবে। কারণ সরকার তো কোনো একটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপকে ক্ষতি করতে পারে না। যদি সরকার এমন কোনো আইন করে যা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপকে উপকার করে, সামনে এগিয়ে যেতে সহায়তা করে, এখন এই আইন করে যদি বাতিল করে দেয় তাহলে বোঝা যাচ্ছে যে সরকার এদেরকে স্বীকার করে নিয়েছিল যে তারা ডিসঅ্যাডভান্টেজড, কিন্তু তারা তো এখন আর ডিসঅ্যাডভান্টেজড না। এটা আপনাদের বোঝাতে হবে। আসলে সরকারের মানবাধিকার রিলেটেড বিষয়টা দুইটা সাইড, একটা হচ্ছে পজিটিভ ডিউটি, একটা হচ্ছে নেগেটিভ ডিউটি সরকারের। আচ্ছা, সরকার এমন কোনো আইন করবে না যাতে করে কারো মানবাধিকার লঙ্ঘিত হয়, এবং অ্যাট দ্য সেম টাইম সরকারের একটা ডিউটি আছে যে সরকার কারো মানবাধিকার লঙ্ঘিত হতে দেবে না। নিজেরা তো আইন করে মানবাধিকার ক্ষুণ্ণ করবেই না এবং মানবাধিকার ক্ষুণ্ণ হতে দেবে না। আমরা এই আন্দোলনে দেখছি অসংখ্য ছাত্ররা একসাথে হয়েছে, কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে তাদের ভিতরে আসলে তারা ঠিক কোঅর্ডিনেটেড
প্রোটেস্টটা করতে পারছে না, তারা আসলে মেইন সমস্যাগুলো অ্যাড্রেস করছে না, লিগালিও না, রাজনৈতিকভাবেও না। রাজনৈতিকভাবে বলতে গেলেই আসলে এটা গভর্নমেন্ট বানিয়ে দিতে পারে যেটা সরকার পতনের আন্দোলন, বা সরকার বানিয়ে দিতে পারে এরা সব রাজাকার, যেটা ওই বিচারপতি মানিক বলল, সব রাজাকার সন্তান। তাই টেকনিক্যাল হতে হবে। এটা কাদের জন্য করা হয়েছে, মূল প্রিন্সিপালটা কি? সংবিধানের 19, 27 এবং 28 নম্বর অনুচ্ছেদ যদি পড়েন, যে সরকার ডিসঅ্যাডভান্টেজ, যারা ডিসঅ্যাডভান্টেজ কারা হতে পারে সোসাইটির, কোনো একটি এখানে বলা আছে কোনো একটা অঞ্চলের মানুষ ডিসঅ্যাডভান্টেজড, ধরুন হাতিয়া, সন্দ্বীপ, আগে যেখানে যে অবস্থা ছিল দেশের, অথবা খাগড়াছড়ি, ডিসঅ্যাডভান্টেজড পিপল হতে পারে ওখানে, অথবা যারা কিনা সমাজে বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে, অথবা আপনি রিলিজিয়াস মাইনরিটি বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন এথনিক মাইনরিটি, অথবা বলতে পারেন নারী। এটাকে ডিসঅ্যাডভান্টেজ। এই ডিসঅ্যাডভান্টেজ মানুষদেরকে এগিয়ে নিতে হবে। তো ডিসঅ্যাডভান্টেজ মানুষকে কীভাবে করবে? পজিটিভ ডিসক্রিমিনেশন এটাকে বলে। কিন্তু সেটা কি দরকার আছে আসলে? মুক্তিযোদ্ধার নাতি নাতকুর কি ডিসঅ্যাডভান্টেজ? মুক্তিযুদ্ধর পরে পরে অনেক বাবারা মারা গিয়েছিল, অনেক ভাইরা মারা গিয়েছিল, তাদের পরিবাররা হতাশগ্রস্ত অবস্থায় পড়েছিল। কিন্তু এর অর্থ এই নয় যে মেধাহীন মানুষদেরকে আপনি চাকরি দিয়ে দেবেন। মেধাহীন মানুষদেরকে চাকরি দিলে তো দেশের ক্ষতি হবে। এবং মেধাহীন মানুষদেরকে যদি আপনি চাকরি দেন, তাহলে মেধা সম্পন্ন, যারা কিনা কষ্ট করে, যারা কিনা মেধাবৃত্তির কারণে চাকরি খুঁজছে বা চাকরি করার যোগ্যতা রাখে, তাদেরকে আপনি ডিসক্রিমিনেট করছেন। তাহলে যেই ছেলেটা, যার বাবা মুক্তিযোদ্ধা ছিল কিনা সে জানেও না, কারণ তারপরে সে কষ্ট করে সংগ্রাম করে সে পড়ালেখা করেছে, কারণ তার বাবাকে মেরে ফেলেছিল সে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ করেছে কি করে সে জানে না, এবং তার সন্তানরা মেধাভিত্তিতে চাচ্ছে যে সরকারি চাকরি হোক, তাকে দেবেন না কেন? তারপরে সংবিধানটা আপনাকে ভালো করে পড়তে হবে, যে কারো জন্মের কারণে, যে সে কোথায় জন্ম হয়েছে এই কারণে তাকে ডিসক্রিমিনেট করা যাবে না। কোথায় জন্মেছি এটা বলতে কোন ঘরে বা কার পরিবারে জন্মেছি, ইট শুড বি ইন্টারপ্রিটেড অ্যাজ দ্যাট, যে আমি কোথায় জন্মেছি। আমি মুক্তিযুদ্ধের ঘরে জন্ম হইনি, অথবা আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল কিনা আমি জানি না, এই জন্য আমাকে ভিকটিম করা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু আমি বাংলাদেশি, হয়তোবা আমার এক বন্ধুর বাপ সে রাজাকার ছিল, সো হোয়াট? তার বাপের পাপ সে বহন করবে কেন? তার জন্ম হয়েছে এখানে, তার জন্মের উপরে তার কোনো হাত নেই। তার গায়ের রং কি, তার উপরে কোনো হাত নেই। তার হাইট কত, তার উপরে কোনো হাত নেই তার। এজন্য সে ভিকটিম হবে নাকি? সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন। অনেক জেনুইন মুক্তিযোদ্ধা ফলস সার্টিফিকেট বানিয়ে, তার ছেলে বানিয়ে এই সরকারি কোটা চাকরি দিয়েছে, সেটা কি? বাংলাদেশে এখন নারী এবং পুরুষের ভিতরে শিক্ষার হার প্রায় সমান সমান। 2021 সালের হিসাবে নারীদের ভিতরে 73% শিক্ষিত এবং পুরুষদের ভিতরে 79% শিক্ষিত, প্রায় সমান সমান। কিন্তু অবাক হলো সত্য, যখন হায়ার এডুকেশন আসে, লেটেস্ট হিসাবে বলছে নারীদের ভিতরে আনুপাতিক হারে শিক্ষা বেশি। কারণ কি? কারণ ছেলেরা বরঞ্চ ডিসঅ্যাডভান্টেজড। কীভাবে? কারণ ছেলেদেরকে টাকা কামাই করতে হচ্ছে, ভাই বোনদেরকে টেক কেয়ার করা হচ্ছে, বিয়ে দিতে হচ্ছে বোনদেরকে, লেখাপড়া করা হচ্ছে ছোটো ভাই বোনদেরকে, কাজের জন্য দেশে বাইরে চলে যেতে হচ্ছে। তারা বরঞ্চ ডিসঅ্যাডভান্টেজড, তারা ভিকটিম হচ্ছে, হায়ার এডুকেশন নিতে পারছে না। এটা গত প্রায় 17-18 বছর ধরে এই ট্রেন্ডটা চলে আসছে। এই ডাটাগুলো আপনাদেরকে দেখতে হবে। এবং হাইকোর্ট যে জিনিসটা বলতে যাচ্ছে, যে ভিকটিম যারা, তারা তো আসলে সামনে এগিয়ে আসেনি। তাহলে আপনাদেরকে কী করতে হবে? যারা আন্দোলন করছে তাদেরকে কী করতে হবে? যারা আন্দোলনের পক্ষে তাদেরকে কী করতে হবে? যে এমন মেধাসম্পন্ন ছাত্রদেরকে নিয়ে একটা সংগঠন করতে হবে, যেই ছাত্ররা হাইকোর্টে উল্টো রিট করবে। সেটা কি? যে আমি ওই লোকটা চাকরি করে তার চাইতে আমি বেশি যোগ্যতা সম্পন্ন, কিন্তু আমাকে চাকরিটা দেওয়া হয়নি। এরকমভাবে আপনারা চাইলে হাজার হাজার বেকার ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করতে পারেন এবং তাদেরকে নিয়ে একটা গোষ্ঠী তৈরি করতে পারেন। গোষ্ঠী করে তারপর রিট করেন, ধরা খাবে সরকার। সুতরাং হাইকোর্ট তো রাইট, আপনার তো ভিকটিম নিয়ে আসতে হবে। কিন্তু সরকার চাইলেই
এটা বাতিল করে দিতে পারে। এখন বলতে পারেন এটা অসাংবিধানিক হবে কিনা। হাইকোর্ট যে বললো অসাংবিধানিক, হাইকোর্ট তো বলেছে যে ভিকটিম তো আসেনি, এই হিসাবে ভিকটিম তো করতে হবে মামলাটা। কোথায় ভিকটিম, কোথায় ভিকটিম? তো এক হাতে হতে হবে। সুতরাং ভিকটিম হয়ে রিট করবে, তারপরে দেখবেন যে এটা অসাংবিধানিকভাবে প্রমাণিত হয়ে যাবে। কারণ হাইকোর্ট কোনো মতে বলতে পারবে না যে এটা অসাংবিধানিক না। কারণ আপনি নারী হিসাবে আপনি বলতে পারেন না ডিসঅ্যাডভান্টেজ এখন আর আপনি বলতে পারেন না, কারণ নারীরা এখন প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে পুরুষদের চেয়ে ছেলেদের চেয়ে অ্যাডভান্টেজ পাচ্ছে। দেশের যে খাগড়াছড়ি অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে তারা এখন কোনো প্রকার ডিসক্রিমিনেটেড হয় না। তাহলে মেধার ভিত্তিতে চাকরি কেন পাবে না? বরঞ্চ আইন করা হচ্ছে উচিত সংবিধানকে খেয়াল রেখে, যাতে করে কেউ যদি সে এথনিক মাইনরিটি হয়, রিলিজিয়াস মাইনরিটি হয়, নারী হয়, এই সকল কারণে তাকে চাকরি না দেওয়া হয়, এরকম যেন না হয়। এইভাবে সমাজকে এগিয়ে আনতে হবে। এবং সে তার বিকলাঙ্গতার জন্য তাকে চাকরি দেওয়া হবে, এটা হবে না। সংবিধানে যেটা আছে সেটা বরঞ্চ ধরেন একটা নির্দিষ্ট পোস্ট যেটা নারীরা করবে, সেই ক্ষেত্রে সরকার যদি সার্কুলার দিয়ে নারীদেরকে সেখানে এমপ্লয়মেন্ট দেয়, তাহলে সংবিধান বিরোধী হবে না। এই পার্থক্যগুলো বুঝতে হবে। এই পার্থক্যগুলো না বুঝে শুধু আন্দোলন করলে তো হবে না। এইটা হচ্ছে সমাধান। কোটা সিস্টেম বাদ করতে হবে এবং দরকার এর বিরুদ্ধে একটা গোষ্ঠী করে যারা ভিকটিম, অনেক যারা চাকরি পায়নি, তাদেরকে নিয়ে এই আন্দোলনটা করতে হবে। শুধু ছাত্র আন্দোলন করে আমাদের চাকরি দাও চাকরি দাও না, চাকরি যারা পায়নি তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে এবং তাদেরকে দিয়ে মামলা করতে হবে। দিস ইজ দ্য সলিউশন। বাংলাদেশের রাষ্ট্রধর্ম না ইসলাম, তো রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়ে থাকে তাহলে সেটার অ্যাডভান্টেজটা এখানে কাজে লাগান। কারণ কি? কারণ ইসলাম এই যে পাপ বহন করবে, যে অরিজিনাল সিন যেটা খ্রিস্টানরা বলে, এই জন্য তাদেরকে ব্যাপটাইজ করতে হয়, ক্রিসেনিং করতে হয়, বাচ্চা জন্মের পর তাকে পানিতে চুবাইতে হয়, এটা ইসলামে নাই। অরিজিনাল সিন, আদমের পাপ বহন করি আমরা, এটা ইসলামে নাই। কোরআনে স্ট্রেট আছে যে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। তাহলে কারো বাপ যদি রাজাকার হয়ে থাকে, সেটার পাপ সন্তান বহন করবে না। বা কারো বাপ যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, এর কারণে অন্য কাউকে ভিকটিম করবে অন্যায়ভাবে, এটাও ইসলাম সমর্থন করে না। তাহলে সেই অ্যাডভান্টেজটা নিয়ে নেন। তাহলে কোটা আন্দোলনে ওই যে 5% মেনে নিলাম, 10% মেনে নিলাম, এটা বলা যাবে না। কারণ 5% 10% মেনে নেওয়া মানেই মেনে নেওয়া যে ওরা ডিসঅ্যাডভান্টেজড। 5% 10% কোনো কোটাই থাকবে না, বরঞ্চ স্পেশাল আইন করতে হবে যাতে কেউ ভিকটিম না হয় ডিসক্রিমিনেশনের। দ্যাটস দ্য সলিউশন। কোটা টোটালি বাদ।